না দেখো সময় দেখে দাও। হ্যাঁ ঠিক আছে। কি করে ছেলেটা বোঝা মুশকিল। তুমি দিদি কি করে ছিল দেখো। তোমার খাতা চেক করো না কেন ভালো করে? চেক করে হাসো হাসো। বাড়ি গিয়ে কাঁদবা, যা খুশি করবা করো। এখানে গিয়ে আমি এখন চেক করবো না, ছুটির সময় যাবে বসে অঙ্ক করবো। ছুটির সময় দেবো একটু, এখন না, ছুটির সময়। আমি ভুলে যাবো না, আমি লিখে রাখছি লজেন্স। লজেন্স, হ্যাঁ ঠিক আছে। অঙ্কিত, তোমাকে যেটা বলি সেটা শোনো। পরীক্ষা দেওয়ার পরে প্রস্তুত তোমার লাভ নেই ফেল করে, ঠিক আছে? যেটা বলছি সেটা শোনো, কাজে দেবে। আমি পড়ানো করো বললাম না, তাহলে অঙ্ক পড়াবো কেন? পড়াবো আজকে, আর অঙ্ক পড়াবো না। হ্যাঁ তুমি চলে ভৌত বিজ্ঞান হচ্ছে। আচ্ছা, সুদীপের কাছে আগেকার সব কোশ্চেন গুলো আছে না, সব বার করবা। আগে আগে টেস্টটা দিয়ে নাও, থার্ড পরীক্ষা দিয়ে নাও। স্কুল না, ওগুলো আমাকে দিও, যাদের যাদের কাছে কোশ্চেন নেই তারা ওগুলো নিয়ে নেবে, ঠিক আছে? অঙ্কিত 40 মিনিট দাঁড়াবো। আবার বলে কেন দাঁড়াতে বলেছি, আবার বলে কেন? সব কিছুতে কেন বললে ভালো? ও তাহলে আজকে আর হলো না, পরের দিন বলবো। চল আটটার পরপরই দেবো কিছু না, না খাওয়া দাওয়া কিছু নিয়ে সাধারণ নিয়ম। আমি ওরকম ওই আবেগে বেশি কথা বলি, আবেগে বসে কিছু করবো সব না, লেখা থাকে সবকিছু, যে করতে হবে। এই শোনো, বার করো 91, হ্যাঁ 91 পাতা বার করো। ভর বিচ্যুতি ও বন্ধন শক্তি, ভর বিচ্যুতি এবং বন্ধন শক্তি ভালো করে জানো। বিজ্ঞানী আইনস্টাইনের পৃথিবী বিখ্যাত একটা সূত্র আছে, গল্প করছে ক্লাসের মধ্যে। বিজ্ঞানী আইনস্টাইনের একটা বিশ্ববিখ্যাত সূত্র আছে, যার নাম হচ্ছে E=mc²। ই মানে কি বলতো? এনার্জি। ই মানে এনার্জি, এম মানে ভর মাস, আর সি মানে আলোর গতিবেগ। তাহলে বলছে কি, এনার্জি শক্তি কিভাবে তৈরি হয়? ভর কিভাবে তৈরি হয়? ভর এবং আলোর গতিবেগের গুণফলকে আমরা বলি শক্তি। মানে মনে করো, মানে এই যদি এই সূত্রটা মানা হয়, ক্যালকুলেশন 100% ঠিকই আছে, কিন্তু এর ব্যবহার আজকের দিনে কোথাও নেই। দেখো এম মানে মনে করো ভর, মনে করো আমি 1 গ্রাম ভরের কোন একটা বস্তু নিয়ে নিলাম। এবার এটাকে যদি সি স্কোয়ার দিয়ে গুণ করি, সি স্কোয়ারের মান কত? 3 × 10⁸। 3 × 10⁸, মানে কি 10-এর পেছনে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত কোটি হচ্ছে? 10 কোটি। 10 কোটিকে 3 দিয়ে গুণ করলে 30 কোটি। তাহলে 1 গ্রাম যদি আমি পেট্রোল জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই, মানে ভর ধ্বংস করে দিই, তাহলে সেক্ষেত্রে টোটাল 30 কোটি নিউটন তাপ শক্তি উৎপন্ন হবে। এখন 30 কোটি নিউটন তাপ শক্তি এতটা হয়, তাহলে আমি 1 গ্রাম পেট্রোলের মাধ্যমে, মানে আমার যত রাজ্যের কি বলবো, মানে আমার বংশধররা সারা জীবন ধরে একটা মোটরসাইকেল চালাতে পারবে, এত শক্তি তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটাকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এবারে পেট্রোল যদি আমরা আগুন ধরিয়ে দিই, ধরানোর পরে কি তৈরি হয়? বিভিন্ন গ্যাস তৈরি হয়ে যায়, এবং গ্যাসের মধ্যে সেই শক্তিগুলো বেরিয়ে চলে যায়। কিন্তু যদি পেট্রোল, 1 গ্রাম পেট্রোল আমরা সম্পূর্ণরূপে তাকে শক্তিতে রূপান্তরিত করতে পারতাম, এত পরিমাণ শক্তি উৎপন্ন হতো যেটা কোনোদিন আমরা ব্যবহার করে শেষ করতে পারতাম না। সেরকম যন্ত্রপাতি আজকের দিন আবিষ্কার হয়নি। তোমরা পড়াশোনা করে তোমরা কোনো একদিন আবিষ্কার করবা, তাই না? হ্যাঁ ওই করো, মেলো। হ্যাঁ মেলো বলছি তো, মেলো। আচ্ছা এরপরে দেখো লেখা আছে যে 1 ইউনিট 1 ইউ ইকুয়াল টু 1.66 × 10⁻27 কেজি, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা এখানে দেখো বলছি যে এমইভি এর সঙ্গে জুলের সম্পর্ক 1.602 × 10⁻23, না সরি -13 জুল। সায়েন্সে আসে বলতে ভালোই করেছো, নাহলে মোবাইল ফোন এসব আবিষ্কারই হতো না। যাই হোক, তা ভালো ছিল, ঠিকই আছে, এবার কিছু করার নেই, প্রয়োজনের জন্য এসছে।
আচ্ছা আজকে যেটা পড়বো এরপরে সেটা হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। ব্যাপারটা হচ্ছে কথা না, ব্যাপারটা হচ্ছে কোনো নিউক্লিয়াসের যতগুলি প্রোটন আর যতগুলো নিউট্রন নিয়ে গঠিত তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। ভরের এই পার্থক্য কি বলা হয়? ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। মানে মনে করো একটা দাঁড়িপাল্লায় বা ওই ইলেকট্রিক দাঁড়িপাল্লা হয়, তার উপরে আমি একটা গোল্লা রেখেছি, গোল্লার মধ্যে মনে করো 4টে 1 কেজির বাটখারা আছে আর 4টে 2 কেজির বাটখারা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে টোটাল ক কেজি হওয়া উচিত? 4টে 1 কেজি মানে 4 কেজি, 4টে 2 কেজি মানে 8 কেজি, 8 আর 4 12 কেজি হওয়া উচিত। কিন্তু ধরো ওই গোল্লাটাকে দাঁড়িয়ে পড়লে চাপানোর পরে মেপে পেলাম কি 11 কেজি হচ্ছে, তাহলে 1 কেজি পাওয়া যাচ্ছে না। তাই পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, কিন্তু প্রোটনের ভর নির্দিষ্ট, নিউট্রনের ভর নির্দিষ্ট, কিন্তু যে মাপতে যায় তখন দেখা যায় কি দুটোর ভর সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে না, কিছুটা কম পাওয়া যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি ভরের ত্রুটি বা ভরের বিচ্যুতি। হ্যাঁ বলো, সমস্থানিক কোথায় লেখা আছে একটুখানি বলো। ওটা সমস্থানিক যৌগ, সমস্থানিক অঙ্গ, মানে সমস্থানিক কথাটা মিনিং বাংলা ভাষায় ভাবে বলে, ওটাই বাংলা। হ্যাঁ হ্যাঁ তুমি লাইনটা তুলে পাঠাবো, না বুঝে বলা যাবে না, সমস্ত মিনিং অনেক হয়। তোমরা জীবন বিজ্ঞানও পড়েছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করেছে, একটুখানি পাঠাবো তাহলেই হবে। আচ্ছা এবার দেখো লেখা আছে বন্ধন শক্তি কি। কোন পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়ন গুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে বলে বন্ধন শক্তি। ভালো করে বুঝবা, নিউক্লিয়াসের মধ্যে ওর নিচে দেখো মোটা কালিতে লেখা আছে, বুঝছো? দেখো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন নিস্তড়িত আর নিউট্রন প্রোটন পজিটিভ, নিউট্রন নিস্তড়িত, নিস্তড়িত ইলেকট্রন নেগেটিভ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে দুজনা থাকে কি করে? ব্যাপারটা হচ্ছে কি প্রোটন আর নিউট্রন পরস্পরের মধ্যে আধান বিনিময় করে। প্রোটন নিউট্রনকে আধান দিয়ে দেয়, নিউট্রন প্রোটনকে আধান দিয়ে দেয়। তাহলে আধান বিনিময় করার ফলে এদের মধ্যে বিরাট একটা শক্তিশালী বন্ধন শক্তি তৈরি হয়, যেটাকে বলে আমরা কি নিউক্লিয় বল। কি বলা হয়? এই জন্য বলা হয় কি নিউক্লিয়াসকে ভাঙা যাবে না। আগেকার দিনে কি বলা হতো? নিউক্লিয়াসকে ভাঙা যাবে না, কিন্তু পরবর্তীতে তেজস্ক্রিয় রশ্মির দ্বারা আমরা নিউক্লিয়াসকে ভাঙতে পেরেছি। তাই নিউক্লিয়াসকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আমরা কি বলছি? বন্ধন শক্তি। আচ্ছা এরপরে তাহলে এবার বুঝতে, তাহলে আমরা নিউক্লিয়াসকে ভাঙার গল্প কেন করছি? চ্যাপ্টারের নাম পরমাণু নিউক্লিয়াস, এই কারণে আমরা পরমাণু নিউক্লিয়াসকে ভাঙলে কি পাচ্ছি? তেজস্ক্রিয় পাচ্ছি। তেজস্ক্রিয়তার আজকে সবচেয়ে বড় উদাহরণ কি? পরমাণু বোমা, তাই না? তাহলে আজকে আমরা পড়বো যে পরমাণু বোমা কাজ কি করে আর কি করে তৈরি করতে পারি। আচ্ছা পরমাণু বোমার মধ্যে দুটো ঘটনা ঘটে, মানে মানে বিভিন্ন ধরনের পরমাণু বোমা বিভিন্ন ধরনের হয়। সবার প্রথমে যেটা আবিষ্কার করা হয়েছিল সেটা হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াস বিভাজন। নিউক্লিয়াস কি বিভাজন। আচ্ছা নিউক্লিয়াস বিভাজন মানে কি? নিউক্লিয়াসকে ভাঙছি, নিউক্লিয়াসকে ভাঙছি। এবার ভালো করে বুঝবা সে কিরকম বলতো? ফুটবল খেলার মতো। মানে মনে করো এখানে একটা বল আছে, এখানে 3টে বল আছে একই সাইজের, আমি ছোট করে আছি, এখানে 9টা বল আছে, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা এইভাবে চলতে যাচ্ছে। তার মানে এখান থেকে আমার একটা বন্দুক আছে, বন্দুকের ঠাস করে এটাকে হিট করলাম, এটা এটা একটা নিউক্লিয়াস, যে এটাকে হিট করলাম হলো কি এর থেকে 3টে পার্টিকেল মানে কণা বেরিয়ে পরের 3টে নিউক্লিয়াসকে আবার হিট করলো। কণাগুলো একে যদি আমি ধাক্কা মারি তাহলে নিউক্লিয়াস ভেঙে গেলে যে রেডিয়েশন হচ্ছে তার মধ্যে কণা বেরোয়, ইলেকট্রন বেরিয়ে যায়। আমি ওটাই বলছি যে ওই কণাগুলো গিয়ে ধাক্কা মারছে, 3টে গিয়ে ধাক্কা মারলো ধরো, তাহলে এই 3টে আবার কি ভেঙে যাবে না? এই 3টে ভেঙে গেলে কি করবে? আবার এর থেকে আবার 3টে করে বেরোবে, একটা থেকে 3টে বেরোয় না, একটা থেকে 3টে বেরোচ্ছে। তাহলে এবার দেখো এই 3টে কি করবে? আবার পরের এক একটা 3টেকে টোটাল কটা করবে? 9টাকে। 9টা পরবর্তী কটা করবে? 3 গুণ 27টা, 27টা পরে এবার 3 গুণ। বুঝতে পারছো? তো এই যে ঘটনা ভালো করে ভাবো যে আমরা নিউক্লিয়াসকে ভাঙলে শক্তি পাই, পাই কি পাই না? তো এইভাবে মনে করো 1 গ্রাম, ভালো করে শুনবে, 1 গ্রাম ইউরেনিয়ামের কথা বলছি, 1G ইউরেনিয়াম। আমরা জানি কি যে কোনো মৌলের 1 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, অ্যাভোগাড্রো নাম্বার 1.6। আচ্ছা ওকে, হ্যাঁ 6.022 × 10⁻23। এই নাম্বারটা অনেক বড়। তাহলে ভালো করে ভাবো 1 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে এতগুলো কণা আছে, জাস্ট ধরছি হলো। এবার শোনো তাহলে 1 গ্রাম মনে করে এখানে মনে করে 1 গ্রাম আছে, বাই চান্স এখানে 1 গ্রাম আছে ইউরেনিয়াম, তাহলে 1 গ্রাম মানে এতগুলো কণাকে কিন্তু চার্জ করা হলো। তাহলে এ পরের বার কত গ্রামকে চার্জ করবে? 3 গ্রাম।
পরের বার 9 গ্রাম, পরের বার 27 গ্রাম। এইভাবে আমি কেজিতে চলে আসি। 1 কেজি থেকে পরের বারটা, তারপর এটা 9 কেজি। লিটিল বয় ছিল 10 কেজি না 12 কেজি, বুঝতে পারছো? লিটিল বয় 10 কেজি না 12 কেজি পোলোনিয়াম ছিল ওর মধ্যে। হ্যাঁ, ইউরেনিয়াম ছিল 200 কত কেজি, 35 কেজি। যাই হোক, ঠিক আছে, তাহলে ব্যাপারটা তাই বুঝতে পারছো, 235 কেজি। তাই বুঝতে পারছো তাহলে হিটের মানে মানে প্রবলেমটা কি? হ্যাঁ, মানে একটাকে আমি স্ট্রোক করছি, ওটা ফেটে যাওয়ার পরে যে শক্তি তৈরি হচ্ছে সে পরবর্তীগুলোকে স্ট্রোক করছে, ওই পরবর্তীগুলো আবার পরবর্তীগুলোকে করছে, এভাবে কি বাড়ছে তরঙ্গের আকারে। মনে করি ছোট্ট একটা তরঙ্গ এইটুকু, পরের বারটা এতটা, আরো বড়, আরো বড়, বুঝতে পারছো? এখন ওটা তো ওই বোমার মধ্যে যতক্ষণ ছিল সিস্টেমের মধ্যে ততক্ষণ। সিস্টেম ফাটলো কখন, যখন একদম লাস্ট পর্যায়ে, লাস্ট পর্যায়ে মনে করো 1 কেজি খানার মধ্যে কত বড় মনে আছে, সবগুলো যখন একবারে যাবে পটাশ করে ফাটছে। এই ঘটনা কিন্তু সেকেন্ডের মধ্যে হয়, টাইম বেশি লাগে না, হয়েছে অ্যাক্টিভেট করার মনে করো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। এ বোঝা যাচ্ছে তারপরে যে এত বড় বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণ যে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনেই মানুষ শেষ। মানে 1-1.5 কিলোমিটারের মধ্যে মানুষ থাকা শেষ হয়, ওখানে আর কেউ নেই। এবার প্রশ্ন হচ্ছে, আমরা টেকনোলজির কথা বলি, এই টেকনোলজির নাম কি? নিউক্লিয় বিভাজন। নিউক্লিয়াস কি হচ্ছে? ভাগ হচ্ছে। গল্প শুনতে ভালো লাগলো, এবার পড়া মুখস্থ করতে হবে। কি হচ্ছে? ও ও বললো 235। তাহলে জাপান আজকে আর থাকতো না। সবচেয়ে বড় কথা, আজকে আমাদের দেশেরও আছে প্রচুর পরমাণু বোমা। বড় বড় 1000 1500 দেশ না। এখন যদি পরমাণু বোমা মারে পৃথিবী আলাদা হয়ে যাবে, এত ক্ষমতা হয়ে গেছে পরমাণু বোমা। আর আমি তো পরমাণু বোমা, তো আমি নিউক্লিয়াস বিভাজন বললাম, এরপর আরো টেকনোলজি শোনো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, টেকনোলজি অনেক ধরনের হয়, শুনে নাও। ভারতে দেখো একটা কথা বলি, অ্যাকচুয়াল নাম্বার খবরের কাগজে ওঠে না, কাউকে বলা হয় না। মনে করো আমার পকেটে কটা বোমা আছে পুজোর সময়, তুমি বুঝতে পারবা? আমি বলবো একটা দিন নে বন্ধু নে, আমি যদি লুকিয়ে তুই কি করে বুঝবা? কখনো বলা সম্ভব না। কোন দেশের কাছে কপিস থাকে, অ্যাকচুয়াল নাম্বার কোন দেশ শো করে না, কোন দেশই না। অবশ্যই বেশি থাকে। কেন বলবে? আমার দেশে আমি জলের তলে চুবিয়ে রেখেছি, তোমায় কেন বলবো? আর যদি বলার দরকার ইচ্ছা হয় বলে না দুটো আছে, বুঝলি? ধরো আছে 50টা, আমি 4টে তুলে দেখিয়ে দিলাম, ওকে কাছে গিয়ে গুনবো, যাই তলা দিছে, যাই 50 হাস্য দেখে শ্যাওলার তলায় কটা আছে দেখে আসি, দেখতে হবে। ওর জীবনের ভয় নেই। ওটাকে অ্যাকচুয়াল আমাকে বলা না, না ওটা মোটা সেলের মধ্যে রাখা হয়। আগদিন দেখালাম ওই লেড, ওরকম জিনিস। মানে তুই যদি ভাবো এই চকলেট বোমার মতো না, বড় সাইজের হয়। ও বাবা, এই তো একটা নিউক্লিয়াস যদি ফাটে, মানে একটা নিউক্লিয়াসকে আমি কষ্ট করে ফাটাবো, জাস্ট হয়ে গেল। এইখানে একটা বন্দুক থাকে, এটা গান বলে, নিউক্লিয় গান, অনেক কিছু থাকে, নাম আছে। এটাকে যে ফাটালাম, এটা 3টে ভাগে ভাগ হয়ে গেলে পরের 3টাকে ফাটিয়ে দিল। প্রত্যেকটা আবার 3টে করে, পরের 3টাকে ফাটাবে, পরের 3টে ফাটাবে, পরের 3টে ফাটাবে, এবারে পরে 27টাকে ফাটাবে। আমি উদাহরণ দিলাম, আমি তোমাকে বললাম বুঝে গেছো গল্পটা, গল্প সেম, এবার তোমাকে মুখস্থ করতে হবে বিষয়টা কি আছে। ঠান্ডা করার জন্য, গরম হয়েছে। আর সব থেকে সেফ জায়গা ওইটা, ম্যাক্সিমাম জায়গা ঠান্ডা। জলে তো ঠান্ডা জলে সেরকম জিনিসপত্র দিয়ে বানানোটা নষ্ট হয়ে যায় পুরো। হ্যাঁ, আচ্ছা এই শোনো, তোমাদের বইতে নিউক্লিয় বিভাজনে কি বোঝায় পড়ছে? বলছে কি, যে নিউক্লিয় বিক্রিয়ায়, ভালো করে শুনবা, নিউক্লিয় বিভাজন কি বলছে? যে নিউক্লিয় বিক্রিয়া, তুমি যাবা না? 8টা বেজে গেছে তো বাইরে গিয়ে ফোন করেছো। আমি একদম 92 পদের উপরে আছি। তাহলে লিখেছে যে নিউক্লিয় বিক্রিয়া অপেক্ষাকৃত ভারী মৌলের, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যে নিউক্লিয় বিক্রিয়া অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় ও প্রচন্ড শক্তির মুক্তি ঘটে, তাকে নিউক্লিয় বিভাজন বলে। তোমাদের বইতে দুটো বলেছে তো, আমি তোমায় কি বললাম, গল্প বুঝে গেছো, মুখস্থ করতে হবে এবার, ঠিক আছে? এটা হচ্ছে কথা। এরপরে নিউক্লিয় বিভাজনে যাও, নিউট্রন, ভালো করে শুনে নাও, নিউক্লিয় বিভাজনে নিউট্রন কমা গামা রশ্মির উদ্ভব ঘটে। মানে নিউক্লিয় বিভাজনের ফলে কি হয়? গামা রশ্মি কে উৎপন্ন হয়?
নিউট্রন উৎপন্ন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখান যে ইউরেনিয়াম 92 235 নিউক্লিয়াসকে ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করলে, আচ্ছা সরি তুমি জিজ্ঞাসা করলে না এটাকে কি আঘাত করে, উত্তর হচ্ছে নিউট্রন গান। নিউট্রন গান, গান মানে বন্দুক, বন্দুক দিয়ে হিট করা, মানে তুমি যত বড় পিছু, ওটা ছোট্ট একটা জিনিস, ওর মধ্যে থেকে টুক করে বেরিয়েছে। আচ্ছা বলছে যে হ্যাঁ নিউক্লিয়াসকে ধীর গতিতে নিউট্রন দিয়ে আঘাত করলে নিউক্লিয়াসে নিউট্রন গ্রহণ করে সংযুক্ত নিউক্লিয়াস গঠন করে। ভালো করে বুঝবে, জোরেই তো মানে হ্যাঁ বলো। নিউট্রন দাও বলছে কি বিজ্ঞানীর ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে, মানে নিউট্রনের গতিতে আসতে হয়, এইটা কথা। জোরে করা মানে যেটা প্রয়োজন সেটাই এখানে বলেছে, অতিরিক্ত না। জোরে করলে হয়তো এই যে পার্টিকেল গুলো যে গতিবেগ গুলো হয়তো চারিদিক দিয়ে ফেটে বেরিয়ে চলে গেলো, লাগলোই না এখানে, তাহলে কাজ কি হলো? আমাকে তো হিট করতে হবে, নির্দিষ্ট ভাবে মারতে হবে। আচ্ছা তোমরা ওই বোর্ড প্লেয়ার খেলা দেখেছো? ওই চৌকো কালারের থাকে, কালার না মানে কি চৌকো থাকে, বোর্ড বড় বড় বল থাকে, দিয়ে টুকরো ঠোকা মারে, ওটা যে হ্যাঁ ফুল বল, আমি জানি বোর্ড প্লেয়ার বলে, ওই জন্য বলছি। ওটা ভালো করে দেখবে, যখন একটা বলকে ঠোকা মারে নির্দিষ্ট গতিবেগে ঠোকা মানে নির্দিষ্ট দিকে যায় না, দেখবে অনেক সময় একটা বলের সময় দুটো বল থাকে, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিবেগে ঠোকা মারে, নিচের দিকে ঠোকা মারে, দুটো সুন্দরভাবে দুটো পকেটে চলে যায়। কিন্তু জোরে মারতো তাহলে যেত না। তো এটাই বলছি, মানে নির্দিষ্ট গতিবেগে না মারলে কিন্তু টার্গেটে হিট করবে না, আমাদের টার্গেটে হিট করাতে হবে। হ্যাঁ একদম সেইভাবে সাজে, না তো আতঙ্কবাদীরা কবে পরমাণু বোমা বানিয়ে ফেলবে, তাই তো? না তো তুমি ভাবো, তার আতঙ্কবাদীরা তো বানাতেই পারে, ওরা প্রচুর শিক্ষিত কিন্তু অত ক্ষমতা, প্রচুর টাকা পয়সা, তো অত টাকা ওদের কাছে থাকে। আচ্ছা এরপরে কোশ্চেন, আর কোশ্চেন করো না, পড়াতে পারবো না, কোশ্চেন করো না। দেখো বলছে কি গ্রহণ করে সংযুক্ত নিউক্লিয়াস গঠন করে সেটি অত্যন্ত দুস্থিত হওয়ায়, সঙ্গে দুস্থিত মানে কি, দুস্থ মানে হচ্ছে খুব কমজোরি। করোনার ভ্যাকসিনের মধ্যে করোনার ভাইরাস থেকে কিন্তু দুস্থিত মানে কি কমজোরি, ঠিক আছে। আচ্ছা দুখণ্ডে বিভাজিত হয়, একে বলা হয় নিউক্লিয় বিভাজন খণ্ড। যেমন বিভাজন খণ্ডগুলি হচ্ছে বেরিয়াম এবং ক্রিপ্টন, মানে আমি বলছি ভালো কথা, আমরা আমরা দেখেছিলাম কাকে, ইউরেনিয়াম 92 235, এটাকে রেখেছিলাম, এটা ভেঙে গিয়ে কটা টুকরো সৃষ্টি করলো, দুটো, একটা হচ্ছে বেরিয়াম 56 141, একটা হচ্ছে ক্রিপ্টন 36 92। হ্যাঁ বলো। এটা 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 হয়, এটা মুখস্থ রাখতে হবে, এটা হয়, ঘটনাটা ঘটে। যেমন কি বলতো, না না এটা ক্যালকুলেশন হবে, এটা কি বলতো ওই মানে ধরো এটা কি বলতো রিসার্চের ফল, মানে তুমি যদি বলো যে পৃথিবী কেন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এর ব্যাখ্যা তুমি দিতে পারবে না। পৃথিবী সৃষ্টির উপরে ঘুরছে, ওর ইচ্ছা ঘুরছে, কেন ঘুরছে এর ব্যাখ্যা কারোর কাছে নেই, বলতে বললাম। আচ্ছা এটাও সেরকম, মানে এটা ঘটনা ঘটে, ঠিক আছে। আচ্ছা এরপরে, আচ্ছা যদি কেন ঘটে আমরা আবিষ্কার করে ফেলি, তা কেন ঘটার পরেও এটা ঘটবেই, এটা প্রাকৃতিক ঘটনা, এটা ঘটবেই, বুঝতে পারলাম। আচ্ছা এরপরে দেখো নিচের দিকের সংকেত দিয়ে দিয়েছে, এটা একটু মুখস্থ রাখবা, সংকেত বলতে হচ্ছে সমীকরণ, মুখস্থ রাখতে হবে। আচ্ছা সংকেতের শেষে ভালো করে লাস্টে কি লেখা আছে, দেখো লেখা আছে নিউট্রন ইউরেনিয়াম 92 235 প্লাস নিউট্রন 01 পেয়েছো, থেকে তৈরি হলো ইউরেনিয়াম 92 36 পেয়েছো, 236, কেন 36 হলো, একটা নিউট্রন বেড়ে গেল, থেকে তৈরি হলো কি বেরিয়াম 56 141 প্লাস ক্রিপ্টন 36 92, এটা বেড়েছে। পড়াবো হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের আগে পর্যন্ত, নিউক্লিয় সংযোজনের আগে পর্যন্ত পড়াবো। আচ্ছা একটা টপিক না পড়ালে হয় নাকি? না না নিউক্লিয় সংযোজন, এর ব্যবহার ট্যাবহার গুলো পড়বো না। আচ্ছা এরপরে সবার লাস্টে দেখো, এই জন্য রাসায়নিকের লাস্টে কি লেখা আছে দেখো, দেখো লেখা আছে 200.6 এমইভি, কি লেখা আছে এমইভি, ইভি মানে ইলেকট্রোভোল্ট, ইজি, বেশি কিছু নেই, আমি যেটা বলছি অত মুখস্থ করতাম। দেখো লেখা আছে না ইভি, লাগো লিখে লাস্টে কি লেখা আছে 200.6 এমইভি লেখা আছে না, এমইভি মানে কি মেগা ভোল্ট, এমইভি মানে মেগা ভোল্ট, ভোল্টেজ মানে বুঝতে পারছো কারেন্ট তৈরি হয়, তাহলে ওই কটা ভালো করে পড়বা। আচ্ছা এবার একটা কথা বলো তো, এই শোনো এইখানে যে ঘটনাটা ঘটছে, এই যে ওটা নিজের কাছে রাখবা, কাউকে দেবে না, তুমি ছুটির সময় দেখবা, ভালো করে শোনো। এখানে যে ঘটনাটা ঘটছে, ঘটনাটা একটা থেকে একটা ঘটছে না, প্রথমে এটাই হিট করলাম আমি,
তারপরে এরপরে যে ঘটনা ঘটছে এটা দেখো একদম নির্দিষ্ট রিদমে ঘটছে, পরপর নির্দিষ্ট ভাবে ঘটছে, এটা শৃঙ্খল আকারে ঘটছে, এটাকে বলা হচ্ছে কি শৃঙ্খল বিক্রিয়া। কি বলা হচ্ছে? শৃঙ্খল বিক্রিয়া। তাই নিউক্লিয় বিভাজনের ফলে যে বিক্রিয়া ঘটে তাকে আমরা কি বলতে পারি? এবার কেন বলা হয়? এটা ধারাবাহিক ঘটছে, মানে বারবার ঘটছে, এটা তাই জন্য কি বলা হচ্ছে? শৃঙ্খল বিক্রিয়া। এটাই হচ্ছে পরমাণু বোমার মূলনীতি। তাহলে পরমাণু বোমা যখন সৃষ্টি হলো প্রাথমিকভাবে বিজ্ঞানী ওপেনহাইমার সৃষ্টি করলো, তখন এই পদ্ধতির মাধ্যমে সৃষ্টি। এখন ও কোশ্চেনে কি বলছে? আগেকার দিনে মানুষ যেমন ছিল ভালো ছিল। প্রশ্ন হচ্ছে যে যেমন ছিল মানুষ হচ্ছে, মানুষের মস্তিষ্ক যেহেতু ডেভেলপমেন্ট করছে, আমাদের মধ্যে কারো না কারো ধরো ইচ্ছা হচ্ছে আমি হেঁটে হেঁটে যাই, আমার ভালো লাগছে না আমি সাইকেল বানাবো। আমাকে একটা কথা বলো, বাজারে ধরো একটা দামি জিনিস, ধরো আইফোন পাওয়া যাচ্ছে, ভালো করে বুঝবা, মনে করো আইফোন আমারও প্রয়োজন, আইফোন তোমারও প্রয়োজন, কিন্তু তোমার টাকা আছে তুমি কিনছো, আমার টাকা নেই আমি কিনতে পারছি না। প্রশ্ন হচ্ছে ও কি দোষী না আমি দোষী? কেউ দোষী না। তো প্রবলেম হচ্ছে এটা, আমরা নিজেকে এই কারণে উন্নত করব যাতে আমরা লোকের ক্ষতি না করি, এটা না, ইচ্ছা এটা নেই, ইচ্ছা যে লোকে যেন আমার ক্ষতি না করতে পারে। ভারতে এপিজে আব্দুল কালাম পরমাণু বোমা বানালো লোকের পিঠে মারার জন্য না, যাতে লোকে আমাকে মারতে ভয় পায়, কারণ জানে আমার পকেটেও আছে। এই জন্য মোদি ডায়লগ দেয়, পাকিস্তান বলে পরমাণু মারবো, মোদি বলে না हमारे पास क्या है। ডায়লগ দেয়। পাকিস্তানের উপর দিয়ে আমরা যদি ওই মোমবাতি মিছিল করি পাকিস্তান মরে যাবে, বাদ দাও। আমাদের দেশে যা জনসংখ্যা, পাকিস্তানে হেঁটে চলে যেতে তাহলেই হয়ে যাবে। ওদের দেশে লুঙ্গি ছাড়া আর কিছু তৈরি হয় না, ওই পড়ার জন্য লুঙ্গিটাই তৈরি হয়, আর বাদে বিষয় চায়না থেকে আসে, আর চায়না স্যার ডিফেক্টের জিনিস ওকে দেয়। ফেলে তো ওইভাবে দিতে পারে না, আগে ভারতের সীমায় ঢুকতে হবে, তো গুলতির মতো গুলি ছুড়ে মারবে অন্ত না, তারা গুলি ছুড়ে মারলো। আমাদের এখানে আয়রন ডোম সিস্টেম আছে। সিস্টেম কেমন কাজ করে? ওরা অটোমেটিক ডিটেক্ট করে যে আকাশ থেকে কিছু একটা আসছে, ওরা তো আর সেই মানে মোটামুটি দেখো পরমাণু বোমা যেখানে পড়ে তার মনে করে 100 কিলোমিটার রেডিয়াসে ক্ষতি করে হলো। এবার কি পাকিস্তানকে 100 কিলোমিটার দূর থেকে তো পরমাণু বোমাটা মারতে হবে কম করে, তো ও যে 100 কিলোমিটার দূর থেকে মারতে, হিসাব মতো লোকেশন দ্বারা 200 কিলোমিটার, মানে পরমাণু বোমা যদি এখানে থাকে গোল রেডিয়াসে ভাঙবে, এদিকে 100 এদিকে 100, টোটাল 200। তাহলে যদি এখানে পাকিস্তান থাকে আর এখানে ইন্ডিয়া থাকে, মাঝখানে তো 200 কিলোমিটারের জায়গা আছে, 200 কিলোমিটারের মধ্যে ও মোটামুটি আকাশে থাকছে 100 কিলোমিটার, ও আস্তে আস্তে যে 2-4 সেকেন্ড বা 2-1 মিনিট লাগবে তার মধ্যে ওটা আকাশে মেরে ধ্বংস করে দেওয়া হবে। আর সঙ্গে একটা পাকিস্তানের ওই ইসলামাবাদ অঞ্চলে যেখানে ওদের মানে মেন যদি রাজধানী মাজধানী হয় সেখানে আরেকটা ফ্রি রিটার্ন গিফট দেওয়া হবে, যেতেই পারে, কিন্তু দরকার নেই তো, পাকিস্তানের সাধারণ মানুষ সাধারণ মানুষ আছে তো, কালি আছে লেজার দিয়ে না, ওটা না, ওটা ওটা হিট তৈরি, কালি হিট তৈরি করে, কালি না, সিস্টেম আছে। কে? পাকিস্তান লুঙ্গি শুধু, ওরা লুঙ্গিতে ঢাকাবে পরমাণু বোমা। কাঁঠাল মারে দেখেছো গাছ থেকে, ওই উপর থেকে তলায় একটা গামছা এরকম ঘরে ধবাস করে ওরা আরাম ধরবে, আসবে। হাসিও পায় এমন এমন কথা। পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা যা, ওদের ঘটে যদি বুদ্ধি না থাকে ওটা কি করে? হ্যাঁ বলো শুনি। হ্যাঁ অবশ্যই, দাঁড়াও এটা বুঝেন। নিউক্লিয় রিঅ্যাক্টর, নিউক্লিয় সংযোজনের আগে দেবো। হ্যাঁ তুমি বলো। জেট প্লেন দিয়ে পরমাণু বোমা ছাড়ে না, ওর আলাদা প্লেন আছে। ধপ করে ছাড়ে না, ওটা লোকেশন চুজ করতে হয়, ওখানে ম্যাপ আছে, ম্যাপে চুজ করে চাপ মারতে হয়, একদম স্ক্রিন টাচ চাপ মারতে হয়, টকাস করে বেরোয়, ও টকাস করে নেভিগেশন করে জায়গায় চলবে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে ওটা সিস্টেম করা আছে, তোমাকে তো আসবে না তো, ও বুঝতে পারবো তো, ও তো রেডিয়েশন দিয়ে দিচ্ছে বাদুরের মতো, এখানে বসতে হচ্ছে। কেন কি ও এই এখানে তো দাদা দাদা চ্যাপ্টার তো শেষ এখানে, তাহলে আরেক পেজ পড়ি। না 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 আচ্ছা তুমি একটা কথা বলো তো,
যদি আগের দিন আমি বলেছি যে রেডিয়েশন কিন্তু কখনো শেষ হয় না, রেডিয়েশন কখনো শেষ হয় না তো সহজে। মানে রেডিয়েশনের মাধ্যমে যদি কোনো নতুন যৌগও তৈরি হয়, সেই যৌগর মধ্যে রেডিয়েশন থাকে সব সব জায়গাতে। এই রেডিয়েশন আমরা আলফা বিটা গামা নিয়ে পড়ছি, তুমি ফোনের রেডিয়েশনে চলে যাচ্ছ কেন? ঠিক আছে, এই যে ব্লুটুথ কানেক্ট করা আছে, তো ব্লুটুথ রেডিয়েশন হচ্ছে, এর মাধ্যমে তো কানেক্ট হচ্ছে। এই রিসিভার, এ হচ্ছে ট্রান্সফরমার, এ ট্রান্সমিট করছে আমার শব্দকে ওদিকে, ওইটা হচ্ছে রিসিভার, রিসিভ করে আমার মোবাইলে কোন, ওটা আলাদা জিনিস, এই টেকনোলজি আলাদা। আচ্ছা, পরমাণু বোমার, না না সব পারবো আমি, পারলে একদিন মাঝখানে গ্যাপ দেবো তাও ভালো, আজকে শেষ করতে হবে পরমাণু। আচ্ছা ঠিক আছে, চুপ থাকো। পরমাণু বোমার ক্ষতিকারক প্রভাব শোনো। দেখো, পরমাণু বোমা, এই যে লেখাটা হয়েছে আজ থেকে বহুদিন আগে লেখা এই বইটা, এই কারণে এখানে যা তথ্য দেওয়া আছে মোটামুটি তোমাদের জানার জন্য ঠিকই আছে। আজ থেকে অনেক বছর আগে যখন হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয়, সেই মানুষ আজকের দিনেও তো একটা বেঁচে আছে, কোনো মানুষ বেঁচে গেছে বাই চান্স। তারা কি বললো, তারা যেটা দেখেছে, দেখেছে যে হ্যাঁ, যেখানে পরমাণু বোমা মোটামুটি ওখান থেকে মানে মাটিতে এসে ফাটেনি, অনেকটা উপরে এসে ফেটেছিল। উপরে এসে ফাটার প্রবলেমটা হচ্ছে, এই মনে করো আমাদের ভূমি, যদি এখানে যে ধপ করে ফাটে রেডিয়েশন বেশি দূর যেতে পারে না, কিন্তু যদি এইখানে এসে ফাটে তাহলে রেডিয়েশন বহুত দূরে যায়। বলতে পারলাম, হিরোশিমা নাগাসাকিতে এই ঘটনাই ঘটেছিল, যত উপরে ফাটবে তত রেডিয়েশন বেশি দূর যাবে। এখানে তুমি যদি ভাবো যে এখানে গেলে সেই সেই চকলেট বোম ফাটানো দুম করে ফাটবে, বোতল ফিটে বেরিয়ে, ওরকম কিছু হয় না। পরমাণু ফাটলে হয়তো ওই ওই যে জিনিসটা সেটা সামান্য পরিমাণ, ওটা খুব একটা বেশি হয় না, মানে যেটা হওয়া উচিত ছিল। কিন্তু এর মেন প্রবলেম হচ্ছে রেডিয়েশন, আলফা আলফা বিটা গামা, যে রশ্মিগুলো বেরোচ্ছে। ধরো ধরো এখান থেকে আমরা কলকাতায় ফাটলো, ভালো করে বুঝবে, কলকাতায় ফাটলো, আমরা এখানে কম্পন, আমার বাড়িঘর ভেঙে যাবে, কম্পনেই বাড়িঘর ভেঙে যাবে, এত কাঁপবে। কলকাতা এখান থেকে 100 কিলোমিটার দূরে, ইজিলি, হ্যাঁ 5 সেকেন্ড পরে আমি মরে যাবো। কি মনে হয় কোনো আমাদের এখানে হবে না কিছু, তো ভাবার দরকার নেই। আমি তো এটাই বলছি, তোমরা আমাকে এই কারণে বলেছে যে তার পড়াশোনা করে কি হবে, এইটাই। নিজের পকেটে বোম না থাকলে লোকে চকলেট বোম ফাটিয়ে ভয় দেখাবে, কিছু করার নেই, ক্ষমতা নিজের কাছে রাখতে হবে, এই জন্য পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো? নাহলে ভারত এর দিনে ভারত হয়ে যায়নি। হম, হ্যাঁ আজকের দিন, হ্যাঁ 4 কথা বলেছে, ঠিকই বলেছো, খুব একটা খারাপ কিছু বলে না। তবে তবে কি বলতো, এই জিনিসটা নিয়ে কোনো দেশই কেউ করবে না, মানে আমি আশা করছি আজকের দিনে কোনো দেশই শুধু ভয়ই দেখাবে, পরমাণু বোমাতে কেউ মারামারি করবে। ওই লোক একটু পাগল থাকলে কি, ও তো একা, নর্থ কোরিয়া, কিম জং, হ্যাঁ চায়নার ব্যবসা নষ্ট হয়ে যাবে না? পাকিস্তানের চকলেট বোম আছে, ও কিছু হবে না, ওরা বোম ঘরে রেখে ওর মধ্যে লুঙ্গি দিয়ে চেপে গেছে, পাকিস্তানকে ভেবে কোনো লাভ নেই। আচ্ছা এদিকে চলে আসি, তাহলে এবার শুন, যেহেতু রেডিয়েশন যায়, সেহেতু কি কি হয়, সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কি নবজাতকেরই হয়। যে সকল নতুন বাচ্চারা জন্মায় তাদের বিকলাঙ্গ হয়, কারোর চোখ থাকে না, কারোর নাক থাকে না, মুখ থাকে না, কিছু থাকে না, এরকম হয়। রেডিয়েশন ডিএনএ চেঞ্জ করে দেয়, এই হচ্ছে প্রবলেম। আচ্ছা এরপরে হচ্ছে কি, খুব ক্যান্সার হয়। কেমন ক্যান্সার? থাইরয়েড ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার। ওই লাস্ট আর ফার্স্ট ওটাই অ্যাপ্লাই হয়েছিল, আর কোনোদিন অ্যাপ্লাই হয়নি। আমেরিকা হিরোশিমা নাগাসাকিতে ফাটিয়েছিল একবারই, তারপরে সারা পৃথিবীর মানুষ ওই, তুই বুঝলে না? ধরো আমি বলছি, ধরো তুমি বাড়িতে মাংসের ঝোল রান্না করেছো, খুব ভালো টেস্ট পেয়েছো, তুই পরের দিন কি বলবো, আমি রান্না করি মাংসটা, ওরাম কেস, সবাইকে খাওয়াবো। আমেরিকা বানালো পরমাণু বোমা, বানানোর পরে ভাবলো যে আমি তো নিজে সমুদ্রকে ফাটিয়েছি, আমি যে মরুভূমিতে ফাটিয়েছি, টেস্ট ভালো হয়ে গেছে, ফাঁকা জায়গায় যেখানে মানুষ থাকে না সেখানে তো ফাটাবে। সমুদ্রে ফাটালে সমুদ্রের জলের মধ্যে রেডিয়েশন চাপা পড়ে যায়, অসুবিধা হয় না একটা, সমুদ্র অনেক বড়। এবার শোনো, এখন পর্যন্ত মানুষ তো মরেনি, মানুষ কি করে মরে এটা দেখাতে হবে, সারা পৃথিবীকে ভয় দেখাতে হবে। মাছে কি আছে, মাছ ধরো একটা ওয়েল মাছ মরে গেল, তোমার কি দুঃখ হবে? তার থেকে যদি তোমার বাড়িতে কেউ মারা যায় তাতে বেশি দুঃখ হবে। পয়েন্ট। আজকের দিনে আমেরিকার কাছে যা আছে, ঠিক আছে, আমেরিকা লোকের দেশে সৈন্য পাঠিয়ে যুদ্ধ করে, আফগানিস্তানে আমেরিকার সৈন্যরা যুদ্ধ করছে।
ঠিক আছে, সুতরাং রাশিয়া কি না, যা কিছু হচ্ছে আমেরিকান নিচ্ছে, এটা একদম মানতে হবে। বড় দেশ হলে কি হবে, ও তো অর্ধেক বরফে ঢাকা, শীতে কেঁপে মরে যায় অর্ধেক লোক। ও দেশ বড় সাইজ হয়ে কি হবে? আর রাশিয়ার থেকে ভারতের জিডিপি বেশি আজকের দিনে, রাশিয়ার থেকে ভারত উন্নত দেশ। দেখো, তাও তোমরা পড়াশোনা করো না, তাই এই ভালো। তাহলে আগেকার দিনে যখন লোকে পড়াশোনা করতো, সেই জন্য বলতো আগেকার দিনে ভারত কি ছিল, সোনার পাখি বলা হতো না, এমনি বলা হতো না। ভারতে হ্যাঁ সোনে কি চিড়িয়া বলা হতো। ভারতের যে ডেমোগ্রাফি মানে ভৌগোলিক স্থানাঙ্ক সব থেকে ভালো জায়গা। আর সব থেকে ভালো জায়গা হচ্ছে আমরা যে অঞ্চলে বাস করি, পৃথিবীর সব থেকে বড় বদ্বীপে বাস করি আমরা। এই বদ্বীপের যে ফসল তৈরি হয়, সারা পৃথিবীর মানুষকে খাইয়েও শেষ করা যায় না, এত পরিমাণ তৈরি হয়। হ্যাঁ, খাইকুড়ো গুলোর কথা আলাদা, যারা খাবার নষ্ট করে বেশি, ওদের কথা আলাদা। ভারতের কাছে সবার কাছেই কিছু না কিছু ভালো জিনিস আছে। আমেরিকার কাছে অতিরিক্ত টেকনোলজি, কেন আমেরিকারা প্রচুর বুদ্ধিমান। হুম, না ওদের দেশে ঠান্ডা বেশি, সবই আছে। আচ্ছা, এবার চলে আসো যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি। আচ্ছা, নিউক্লিয়ার রিঅ্যাক্টর মানে হচ্ছে নিউক্লিয়ার একটা জায়গা, এটা মনে করো জায়গা যার মধ্যে আমি নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, সেটাকে আমরা কি বলি, নিউক্লিয় রিঅ্যাক্টর। দেখো লেখা আছে, বলছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর হলো এমন একটি ব্যবস্থা যেখানে নিউক্লিয় বিভাজনকে বিশেষ পদ্ধতিতে নিয়ন্ত্রণের মধ্যে রেখে নিউক্লিয় বিভাজনে উৎপন্ন তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে অল্প সময়ে বিপুল শক্তি উৎপন্ন করা যায়। মানে এখানে বলা হচ্ছে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে। মানে নিউক্লিয়ার যদি ভাঙে তাহলে কি হয়, প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়। এই জন্য আজকের দিনে ব্যবহার করা যায় যে কোনো জায়গায়, যে কোনো জিনিসে চেষ্টা করা হচ্ছে কি নিউক্লিয়ার টেকনোলজি ইউজ করা। সুবিধা কি দেখো, সবার প্রথমে নিউক্লিয়ার টেকনোলজি ইউজ করা হচ্ছে তাপ তৈরিতে। কি করা হলো, তাপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। যদি ইউটিউবে ভিডিও দেখে আসো তাহলে ভালো, প্রচুর স্টিল রড দিয়ে বানানো হয়। আর সবার প্রথমে ট্রাই করেছিল কি বিজ্ঞানী ওপেনহাইমার, একদম বিগ ফেলিওর ছিল। হয়েছিল কি ওপেনহাইমার ওই যেমন হয় না, ওপেনহাইমার কত লেখা নেই, সেটা তোমাকে বাজার থেকে বই কিনে বাংলা ভাষায় পড়তে হবে। বাংলা ওটা ইংরেজিতে হয়, জার্মানিতে হয়, বাংলা ভাষায় তোমায় কিনে পড়তে হবে। তাই নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেখতে অনেকটা এরকম হয়, উপর দিয়ে দেখবে কেমন ধোঁয়া ধোঁয়া বেরোয়। নিউক্লিয়ার মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেখবে যে উপরে সাদা কালারের কিছু বেরোচ্ছে, ওটা বাষ্প, কিচ্ছু না তাছাড়া বাষ্প। এখানে হয় কি নিচে না অনেক বড় গর্ত থাকে, হয়েছে। এখানে কি হয়, একটা বাক্সের মধ্যে প্রচুর লেডের তৈরি, সীসা দিয়ে তৈরি বা তারও বেশি, মানে ভিতরে সীসা থাকে, তার বাইরে আরো কিছু দেওয়া যাতে রেডিয়েশন বেরোতে না পারে, গোলে না আছে। তার মধ্যে কি হয়, তাহলে আগে অন্য কিছু দেওয়া হয়, তারপরে সীসা দেওয়া হয়। কেন বলতো, সীসা ছাড়া ওকে কেউ মানে রুখতে পারবে না, রেডিয়েশন রুখতে পারবে না, ক্ষমতা অন্য পদার্থের নেই। না না, তাহলে আগে আমি ভিতরে স্টিল দিলাম বা কিছু দিলাম যাতে ওটা না ফাটলো, তার বাইরে সীসা দিয়ে দিলাম, সীসার মধ্যে দিয়ে রেডিয়েশন বেরোতে পারে না, বুঝতে পেরেছো, ওই কারণে। এবার শোনো, তাহলে এর মধ্যে কি করা হলো, ইউরেনিয়াম রাখা হলো, এর মধ্যে এবার পাইপ রাখা হয়, হলো পাইপ। এখন ইউরেনিয়াম গরম হচ্ছে, এখানে পাইপের জলও কি হচ্ছে, গরম হচ্ছে। এই সাইডে জল ঢোকানো হয় আর এই সাইডে বেরোয় বাষ্প। এখন বাষ্পের সামনে কি রাখা হবে, টারবাইন, আর টারবাইনকে ঘুরিয়ে কি তৈরি হবে, জলবিদ্যুৎ তৈরি হয়ে যাবে, সরি মানে বিদ্যুৎ তৈরি হবে। মানে এটা কিন্তু বেসিক ফর্মুলা, কয়লা থেকেও তাই হয়। কয়লাতে সরু সরু পাইপ থাকে, প্রচুর কয়লা, ওটা হচ্ছে জলবিদ্যুৎ, জল ঠেলা মারছে, পাখা ঘুরছে, টারবাইন, বিদ্যুৎ তৈরি হচ্ছে। ওটা না না না, ওটা ওটা সারা বছর ধরে ছাড়া হয় নির্দিষ্ট পরিমাণে। যখন পাহাড়ি অঞ্চলে জল বেশি হয় তখন বড় বেশি আকারে ছাড়া হয়, তখন বন্যা চলে আসে আমাদের এদিকে। অল টাইম বেরোয়, অল টাইম ছিল, অল টাইম কিছু না কিছু গেট খোলা থাকে, নাহলে তো ব্রিজ ফেটে যাবে। আচ্ছা এরপরে, এবার শোনো, কয়লা দিয়েও যে যে বিদ্যুৎ তৈরি করা হয় 8:30টার মধ্যে হয়ে যাবে। কয়লা দিয়ে যে বিদ্যুৎ তৈরি করে কি হয়, কয়লা গরম করা হয়, কয়লা আগুন ধরানো হয়, ওই একইভাবে এরকম করে ফোটানো হয়, যে যে বাষ্প বেরোয় সে বাষ্পের সামনে টারবাইন রাখা হয়, টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়, যে বিদ্যুৎ আমাদের ফ্যান চলছে সেম। এর প্রশ্ন হচ্ছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর আর কয়লার মধ্যে সুবিধা কোনটায়, এই কথা না, নিউক্লিয়ার রিঅ্যাক্টর আর কয়লার মধ্যে সুবিধা কোথায়। দেখো, কয়লা দিয়ে যে ধরো মনে করে 1 কেজি কয়লাতে যে পরিমাণ, সরি 1 কেজি ইউরেনিয়ামে যে পরিমাণ তাপ পাওয়া যায়, সেরকম তাপ পেতে গেলে প্রায় মোটামুটি 30 লক্ষ কয়লা লাগবে। 1 কেজি ইউরেনিয়ামে যে পরিমাণ তাপ পাওয়া যায়, 30 লক্ষ কেজি কয়লা পুড়িয়ে সেই তাপ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ইয়ে তো আছে,
মানে আমাদের রাজ্যের সাইডে যদি হ্যাঁ আমাদের রাজ্যে আমাদের রাজ্যেই তো আছে, আমাদের ওই বীরভূম বাঁকুড়া ওই পুরুলিয়া অঞ্চলে ওই রানীগঞ্জে প্রচুর কয়লা ছাড়া ভারতের মধ্যে সব থেকে বেশি কয়লা রানীগঞ্জেই পাওয়া যায়। যাই হোক, এখানে শোনো, এবার তাহলে বোঝো, তাহলে বুঝতে পারছো 1 কেজি ইউরেনিয়াম যদি আমি নিউক্লিয়ার রিয়েক্টরে রাখে যে পরিমাণ তাপশক্তি পাবো তা 30 লক্ষ কেজি কয়লা পুড়িয়ে তাপশক্তি পাওয়া সমান। এবার শোনো প্রবলেম কোথায়। 30 লক্ষ কেজি তাপশক্তি বানাতে বা কয়লার জোগাড় করতে আগে মাটি খোঁড়ো, কয়লা উত্তোলন করো, তারপরে ট্রেন লাইন বানাও, ট্রেন জ্বালিও না, ট্রেনের মধ্যে রাখো, সেটাকে বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাও, কয়লা পোড়াও, তারপরে বাষ্প, তারপরে আর ইউরেনিয়ামের সুবিধা কি, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাও ফ্যাক্টরিতে, তার মধ্যে 1 কেজি যত ভালো লাগে তুমি দাও, ইউরেনিয়াম দাও, সিল প্যাক করে দাও। হ্যাঁ, ইউরেনিয়াম আমি বেশি প্রসেসে যাচ্ছি না, ইউরেনিয়াম এনরিচ করতে হয় আমি জানি, ঠিক আছে। এবার হচ্ছে রেখে দাও, বাষ্পবন্দী করে দাও, একটা পারমাণবিক নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাও বড় সাইজে, ওর মধ্যে ঢুকিয়ে দাও, পাইপলাইন জুড়ে দাও জলের, পরের দিন থেকে কারেন্ট চালু, আর কোনোদিন কোনো ঝামেলাই নেই, আর কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তো তুমি তো ইউরেনিয়াম চেঞ্জ করতে যাচ্ছ না, ওই একবারে তৈরি একবারে শেষ। হ্যাঁ হ্যাঁ, এবার প্রবলেম হচ্ছে যে আগেকার দিনে যেটা হতো আজকের দিনে সেটা হয় না। আগেকার দিনে হতো কি, এই যে রিঅ্যাক্টর গুলো ধরো যে বানালো সেটা তো ক্যালকুলেট করে বানালো বা সেই টেকনোলজি ছিল না, দেন নিউক্লিয়ার রিঅ্যাক্টর বাস্ট করলো, যেটা পৃথিবীর সবার প্রথমে হয়েছিল জার্মানিতে বিজ্ঞানী ওপেনহাইমারের ওখানে, ও বানিয়েছিল। এবার হয়েছিল না, ও মরেনি, ও তো লেবার কাজ করবে, ও কি কাজ করবে ওখানে গিয়ে, ও জাস্ট দূর থেকে দেখে যে হলো কি এটা ফেটে গেল, যে ক্র্যাক পড়ে গেল, ও পরিষ্কার বুঝতে পারে যে এ আর থাকবে না, সোজা চলে গেল আমেরিকায়, অপশন নেই, বাঁচতেই হবে। কেন, এইটা যদি ফেটে যায় বাই চান্স এবং যদি আমার কাছে ব্যবস্থা না থাকে তাহলে আর কিচ্ছু করার নেই, আশেপাশে যা কিছু আছে 1 কিলোমিটারের মধ্যে বা মানে অনেক কিলোমিটারের মধ্যে সব মরে যাবে। দেন কি হয়েছিল, এটা ফেটে গেছিল অবশ্যই, রেডিয়েশন পাইপ না, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর ক্র্যাক করে গেছে, বাস্ট করেছিল। এবার হলো কি ইউরেনিয়াম রেডিয়েশন ছড়াচ্ছে, হয়েছিল কি অনেকে হয়তো কি করে যে কেউ জল দিচ্ছিল, আগুন ধরে গেলে মানুষ কি করবে, জল দিচ্ছিল, কেউ কিছু করছিল, কিন্তু কিছুই হয় না। শেষে গিয়ে অনেকে হয়তো যে ওই হেলিকপ্টারে করে গিয়ে এর উপর থেকে একটা পদার্থ ছিল যেটা রেডিয়েশনকে ক্যাচ করে প্রচুর পরিমাণে, সেটা ঢালা হচ্ছিল, আমার মুখস্থ নেই এখন। দেখা হচ্ছে কি হেলিকপ্টারের লোক হেলিকপ্টার চালাতে চালাতে মরে যাচ্ছে ধাপ করে, হেলিকপ্টার চালাচ্ছে, চলো জল ঢালবো, হেলিকপ্টার চালাতে চালাতে মরে গেল, হেলিকপ্টার আকাশে ঘুরছে, ও মরে গেল, হেলিকপ্টার পড়ে গেল বা হেলিকপ্টার পাখনা গলে গেল, এরকম কিছু হয়েছে। আস্তে 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 মানে কিছু না কিছু প্রচেষ্টা করতে 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 হবে, কিছু না কিছু ব্যবস্থা করা। হ্যাঁ, আমি যদি জানি জার্মানিতে, ওদের আমেরিকাতে যত টেকনোলজি তৈরি হয়েছে সবগুলো সব সায়েন্টিস্ট জার্মানি, আইনস্টাইন জার্মানি, মানে ম্যাক্সিমাম জার্মানির সায়েন্টিস্ট আমেরিকায় গেছে, কারণ আমেরিকার বুদ্ধি বেশি ছিল। আমেরিকার কাহিনী শুনলে তুমি অবাক হয়ে যাবে যে সেই সময় আমেরিকার মস্তিষ্কে এত বুদ্ধি এলো কি করে, আর তুমি বলবে যে আজকের দিনে পড়াশোনা করবো কেন। প্রবলেম এইখানে, মানে আরে আমি পড়া তো একটু মানে দিচ্ছি, গল্প বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম, হ্যাঁ ঠিক, ওরা নিজের ভাষা পড়ে, আমাদের দেশের মানুষ সেটা পরে বুঝেছে। আচ্ছা চলে আসি যে এই যে লেখা আছে, এখানে লেখা আছে চেরনোবিল দুর্ঘটনা, দেখো লেখা আছে পরবর্তীতে। ব্যাপারটা হচ্ছে সায়েন্স বা ইংলিশ কি করে সারা পৃথিবীকে কানেক্ট করে, 192 পাতা একদম নিচে দেখো লেখা আছে চেরনোবিল, না গো, চেরনোবিল ও ফুকুশিমা দুর্ঘটনা, দেখো কি লেখা আছে, ফুকুশিমা জাপানে, চেরনোবিল দেখো লেখা আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে অনেক ভালো দিক থাকলেও এর থেকে বিপদ ঘটতে পারে। এর মূল বিপদ হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন। 1986 খ্রিস্টাব্দে 6 এপ্রিল ইউক্রেন, চেরনোবিল কোথায়, ইউক্রেনে, 4টি ক্রিয়ারত রিঅ্যাক্টর ও 2টি নির্মীয়মান রিঅ্যাক্টরে বিস্ফোরণ হয়েছিল, ফলে রিঅ্যাক্টর থেকে গলিত তেজস্ক্রিয় পদার্থ অগ্নুৎপাতের মতো বেরিয়ে এসেছিল, বিস্তীর্ণ এলাকা তেজস্ক্রিয় বিকিরণ দ্বারা দূষিত হয়েছিল। বিকিরণের বিষক্রিয়ার মধ্যে কিছুদিনের মধ্যে 31 জন মারা গেছিল এবং কিছু বছর পরেও বহু মানুষের ক্যান্সার আক্রান্ত হয়েছিল। 2011 সালে 11 মার্চ জাপানের ফুকুশিমায়, মানে আজ থেকে কিছুদিন আগে, বেশি দিন হয়নি, সুনামির ঢেউ ও ভূমিকম্পের জন্য নিউ রিঅ্যাক্টরে ঠান্ডা করার ব্যবস্থা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, রিঅ্যাক্টর প্রচুর গরম হয়, ওইখানে ঠান্ডা করার ব্যবস্থা থাকে, ফলে রিঅ্যাক্টর গলে গিয়েছিল, যদিও সেখানে ওই কারণে কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবু এই বিকিরণের কুপ্রভাব সুদূর প্রসারী, যার ফলে কয়েক বছর পরেও বাসিন্দারা আক্রান্ত হতে পারে, মানে ওই রেডিয়েশনটা সমুদ্রের জলে অনেকটা মিশে গেছে। তবে আজকের দিনে ওই কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছো যে ওই জাপানের প্রেসিডেন্ট আমাদের দেশে এসে ফুচকা খাচ্ছে, যদি মোবাইল ঘাটো হয়তো দেখেছো,
ফুচকা খাচ্ছিল, তা ওই লোকই খেয়েছিল, হতে পারে। না না, ওটা বিল মাইক্রোসফটে বিল গেটস এর কথা বলছি না, জাপানের প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছিল, এসে হচ্ছে G20 সামিটে এসেছিল, এসে হচ্ছে ফুচকা, আমাদের একটা খুব ভালো, মানে সারা পৃথিবীর মধ্যে ফুচকা খুব বিখ্যাত আর কি, খাচ্ছিল। তা ওই লোকই ওই ওই যে অঞ্চলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা ফেটেছিল, সেই অঞ্চলে মাছ, ওদের ওখানে একটা খুব সুন্দর একটা মাছ আছে, যে মাছ ওরা কাঁচাই খায়, ওরা সুশি খায় কাঁচা মাছ দিয়ে। তো ওই ওই প্রধানমন্ত্রী ওটা প্রমোট করার জন্য যে ওই সমুদ্রের মাছ ঠিকঠাক আছে, কি করেছিলেন যে ওই সমুদ্র থেকে মাছ ধরে একদম সি বিচে হাফ প্যান্ট পরে যেটা হয় আর কি, যে ওই মাছ ধরে মাছটা যেটা খাওয়ার পদ্ধতি সে শেফ বানালো, তারপরে ও খেলো। এর মাধ্যমে সাধারণ মানুষ কি বুঝতে পারলো যে হ্যাঁ, ওই যেহেতু প্রধানমন্ত্রী নিচে খাচ্ছে, তার মানে কি আমরাও সেটাকে খেতে পারি, ঠিক আছে। এরপরে নাম আছে ওদের, জাপানি নাম আমার মুখস্থ থাকে। কেউ কে মরেছে সেই সময়, মরে গেছে প্রথমেই ভাবে মরেছিল, আজকের দিনে মরে না। হ্যাঁ মাঝকে, আচ্ছা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে যে সুনামির যে জল ঢুকেছিল, সেই জলটা আজকে দিনে কি হয়, ট্রিটমেন্ট করে আস্তে আস্তে ছাড়া হয়, মানে ওর মধ্যে থেকে রেডিয়েশনটাকে বার করে নেওয়া হয়, যে আস্তে আস্তে ছাড়া হচ্ছে সমুদ্রে। হয় অনেক কিছু আছে, দেখ তোমরা আপাতত এইটুকুনের জন্য একটু মুখস্থ করে তাহলে হবে। আচ্ছা আর একটুখানি আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্যবহার। 1 নাম্বার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, 2 নাম্বার বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপের উৎপাদন, 3 নাম্বার নিউটনের তীব্র রশ্মি উৎপাদন ইত্যাদি। আচ্ছা যদিও পারমাণবিক বিদ্যুৎ যদি না থাকতো, ভারতবর্ষে পরমাণু বোমা সৃষ্টি হতো না, না থাকলে ভারতে পরমাণু বোমা সৃষ্টি হতো না। নিউক্লিয় সংযোজন, সাইন তো করতেই হবে। আচ্ছা নিউক্লিয় সংযোজনে চলে আসি। আচ্ছা এবার শুনুন, আমি কোশ্চেন সবগুলো টেক্সট বই থেকেই বানিয়েছি, একদম পেজ টু পেজ, আর পরপর চেষ্টা করেছি, আমি অন্য জায়গাতে কোশ্চেন তুলিনি। ওগুলো কোশ্চেন গুলো আমাদের সিস্টেমে আপলোড হয়, সেখান থেকে এআই এর মাধ্যমে কোশ্চেন বার হয়ে আসে। ভল্ট ওটা নেই তো, ওটা স্ক্যান করা হয়নি, ও নিয়ে নিয়েছে, পরে পরে নিয়ে নেবো থেকে। দেখেছি পরীক্ষার আগে আস্তে আস্তে হবে, দেরি আছে। আচ্ছা এবার চলে আসছে নিউক্লিয় সংযোগ। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো নিউক্লিয় সংযোজন। এই ওকে মারছো কেন ওকে? ভালো লাগে আবার কি আছে, এ কি ব্যবহার, শুধু শুধু ওর গায়ে দিচ্ছ কেন? জ্বালাতন করে আছে নিউক্লিয় সংযোজন। আগেটা কি বললাম, নিউক্লিয় বিভাজন মানে নিউক্লিয়াস ভেঙে বিভাজিত হয়ে যাচ্ছে, নিউক্লিয় সংযোজন মানে হচ্ছে কি নিউক্লিয়াসের সঙ্গে আরেকটা নিউক্লিয়াস জুড়ে যাচ্ছে। সূর্যের মধ্যে যে বিকিরণ গুলো ঘটে, দেখো সূর্যের মধ্যে থেকে যে এই তাপ শক্তি এত আসছে আমাদের এখানে, এটা কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ফল। আগেকার দিনে ভাবা হতো কি নিউক্লিয় বিভাজন হচ্ছে, নিউক্লিয়াসে বিভাজন হচ্ছে, সূর্যের মধ্যে কি হচ্ছে নিউক্লিয়াসে বিভাজন, কিন্তু পরবর্তীতে বোঝা গেল না, নিউক্লিয় সূর্যকে ভালো করে স্টাডি করার পর বোঝা গেল কি ওখানে নিউক্লিয় বিভাজনের যে ঘটনা ঘটার দরকার ছিল, মানে স্যাটেলাইট সূর্যের কাছে পাঠানো হচ্ছে, তোমরা তো জানো, তো বোঝা গেল কি না হচ্ছে না, ওখানে ওই ঘটনা ঘটছে না, তাহলে হয়তো ঘটছে কি, তাহলে রিসার্চ করার পর জানা গেল যে ওখানে নিউক্লিয়াস যুক্ত হয়ে যাচ্ছে, একটা সময় একটা নিউক্লিয়াস জুড়ে যাচ্ছে, এই ঘটনাকে কি বলেছে নিউক্লিয় সংযোজন, জুড়ে যাচ্ছে। দেখো কি লেখা আছে, বলছে যে যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে, তাকে বলা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। উদাহরণ হিসেবে কি দিয়েছে, হাইড্রোজেন H12 প্লাস H12। শুনবো, এবার দেখো ভালো করে দেখো তো, 93 পাতা, দেখো হাইড্রোজেনের কটা প্রোটন আছে, দুটো, এখানে একটা এখানে একটা, তাহলে এখন যদি দুটো নিউক্লিয়াসে জুড়ে, মানে দুটো প্রোটন, যদি দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াস কোনো কারণে জুড়ে যায়, তাহলে এখানে বলো তো প্রোটন কটা হবে, একটা একটা দুটো। আচ্ছা যদি প্রোটন দুটো হয়, তার মানে নিচে এটা আর হাইড্রোজেন থাকতে পারবে না, এর হাইড্রোজেন ধর্ম হারাবে, তাই দুটো প্রোটন যুক্ত মৌলের নাম হিলিয়াম, তখন সেটা হিলিয়াম হয়ে যাবে এবং এর উপরে থ্রি থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে এক, ভালো করে দেখো, না 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 চার না, ভালো করে বুঝবা, এটা হচ্ছে প্রোটন সংখ্যার জন্য হচ্ছে, ক্লিয়ার। হিলিয়ামের মধ্যে স্ট্রাকচার যদি তুমি চেষ্টা করে দেখবা যে প্রোটন আছে দুটো, নিউট্রন আছে একটা, তাহলে এখানে নিউট্রন করা ছিল হাইড্রোজেনে, কে হাইড্রোজেনে, আচ্ছা এটা কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ, এটা কিন্তু বাতাসের হাইড্রোজেন না, বাতাসের যে হাইড্রোজেন আছে তাই কিন্তু প্রোটন থাকে কিন্তু নিউট্রন থাকে না, এটা হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে
ওটা এতে ইলেকট্রন বুঝতে পারবো না, এটা প্রোটন, আর এখানে এটা ভর সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, একটা প্রোটন মানে একটা ইলেকট্রন, ঠিক আছে। এবার শোনো, তাই এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে তাহলে কটা ছিল নিউট্রন? একটা। এখানে কটা নিউট্রন ছিল? একটা নিউট্রন ছিল। এটা কিন্তু আইসোটোপ হয়েছে, তাহলে এখানে হিসাব মতো নিউট্রন কটা হচ্ছে? দুটো। কিন্তু হিলিয়ামের নিউট্রন কটা থাকে? একটা। তাহলে দেখো নিউক্লিয়াস সংযোজনের ফলে যে একটা বাড়তি নিউট্রন থাকলো, সেই নিউট্রনটা বাইরে বেরিয়ে যায়। এবার এই যে নিউট্রনটা বাইরে বেরোলো, এটা কিন্তু শক্তিশালী নিউট্রন, নিউট্রনের কিন্তু প্রচুর শক্তি, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো ওটাই বলেছে, কি বলেছে? নিউটন এবং তার সঙ্গে কিছু শক্তি বলে, যার নাম হচ্ছে কি 3.27 MeV মেগাভোল্ট। আচ্ছা, এরপরে এখানে তাহলে এই আইসোটোপের নাম কার মুখস্থ আছে? H12 2 লেখা আছে না? 2 মানে ডয়টেরিয়াম। এটা কি? ডয়টেরিয়াম। এর নাম কি? ডয়টেরিয়াম। যদি হাইড্রোজেনের হচ্ছে 1 3 হয়, তাহলে এর নাম কি হবে? ট্রিশিয়াম বা ট্রিটিয়াম, ঠিক আছে। তাহলে সাধারণ হাইড্রোজেন, তারপরে যদি একটা নিউট্রন চলে আসে ডয়টেরিয়াম, দুটো নিউট্রন চলে এলে ট্রিশিয়াম বা ট্রিটিয়াম। ওকে, আচ্ছা, এখানে কিন্তু ডয়টেরিয়াম নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়াটা আরো বেশি খতরনাক কেন হয়ে গেল। এর দেখো, নিউক্লিয়াস সংযোজন হচ্ছে নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, নতুন পরমাণু তৈরি হচ্ছে, সঙ্গে প্রচুর শক্তি আর একটা নিউট্রন ফালতু পাওয়া যাচ্ছে। সে ফালতু নিউট্রনের যে প্রচুর শক্তি, সেটাই কিন্তু এই বিভাজন ঘটাচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটুখানি বলছে কি, নিউক্লিয় সংযোজনে নির্গত শক্তি নিউক্লিয় বিভাজনের তুলনায় বেশি হয়। 2 নাম্বার। আচ্ছা, তাই সংযোজন প্রক্রিয়া ঘটানোর জন্য নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া করে যে তাপমাত্রা উৎপন্ন করা হয়, কি ওটারই তো মেন কাজ। আরে মানে অতিরিক্ত পাচ্ছি বলে ফালতু বলছি, অতিরিক্ত পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার একটা কথা বলো তো, এখানে একটা প্রবলেম আছে। ধরো আমি হাইড্রোজেন, এই শোনো শোনো শোনো, এই আজকের দিনে পরমাণু বোমার পরে নতুন বোমা কি ছিল খতরনাক? হাইড্রোজেন বোমা। তাহলে হাইড্রোজেন বোমা কিন্তু হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি করা হয়, হাইড্রোজেনের আইসোটোপ দিয়ে তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? দুটো হাইড্রোজেনের আইসোটোপ জুড়ে যায়, হিলিয়াম তৈরি করে, একটা নিউট্রন ফালতু পাওয়া যায়, সেই নিউটনের শক্তিটা বাইরে বের করে দেয়, তারপরে চেন রিঅ্যাকশন হয়। এটাকে কি বলা হচ্ছে? হাইড্রোজেন বোমা টেকনোলজি। কিন্তু প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যে এই দুটো নিউক্লিয়াস জুড়ে যাওয়ার জন্য প্রচুর শক্তির দরকার হয়, প্রচুর তাপ শক্তি দরকার হয়। সেক্ষেত্রে এক্ষেত্রে সংযোজন বিক্রিয়া ঘটলেও এই সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য যে প্রাথমিক তাপ শক্তির দরকার, সেটা পাওয়া যায় হচ্ছে কি নিউক্লিয় বিভাজনের দ্বারা, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার দ্বারা। তাহলে সবার প্রথমে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটিয়ে তাপ শক্তি তৈরি করা হয়, সেই তাপ শক্তির দ্বারা এখানে সংযোজন বিক্রিয়া স্টার্ট করা হয়, আর স্টার্ট হয়ে গেলে অটোমেটিক চলে যায়। এখানে লেখা আছে, কি লেখা আছে? তাই সংযোজন প্রক্রিয়া ঘটানোর জন্য তার আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটিতে ওই তাপমাত্রা তৈরি করা হয়। এই সংযোজন বিক্রিয়ার ভিত্তিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়েছে। তাহলে আমরা দুটো বোমার কথা বললাম, নিউক্লিয়াস বিভাজিত হলে কোন বোমা? পরমাণু বোমা হলো, আর নিউক্লিয়াস সংযোজিত হলে হাইড্রোজেন বোমা, খেয়াল রাখতে হবে। তাহলে এবার এরপরে লাস্টের দিকে দেখো নিউক্লিয়ার বিভাজন আর নিউক্লিয়ার সংযোজন দিয়েছে, একটুখানি পড়ে নেবা পার্থক্যটা। হ্যাঁ, আর কিছু তো নেই, চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এগুলো কিন্তু কষ্ট করে মুখস্থ করতে